ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন সিইসি। কারাগারে ৭০০ আসামি এখনো পলাতক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারের বেশি প্রয়োজন বলে মত দিলেন অর্থ উপদেষ্টা। এবং জানুয়ারির মধ্যে প্রাথমিকের 100% শিক্ষার্থী বই পাবে আশ্বাস উপদেষ্টার। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণা সহ এই সংক্রান্ত সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশ ভোট করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় চলমান সংস্কারের সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয় তুলে ধরেন। সিইসি নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে বলেন, সুপারিশ অনেক কিছু দেয়া যায়, বাস্তবায়ন করা কঠিন। তিনি আরো বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে বা এই কমিটির মুখাপেক্ষী হলে ইসির স্বাধীনতা ও ক্ষমতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চায় না। এই সংক্রান্ত সুপারিশ বাতিলের পক্ষে মত দেন সিইসি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর উত্তম KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল 9:15টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত তাসনভা ঐশীর ডেস্ক রিপোর্টে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের অফিসার্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। KM শফিউল্লাহর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 90 ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় তিনি আক্রান্ত। দীর্ঘদিন তার চলাফেরা চলে স্ট্রেচারে। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেওয়া KM শফিউল্লাহ দেশ স্বাধীন হওয়ার পর 1972 থেকে 1975 সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। 1991 সালে দেশে ফিরে এলে তাকে 1 বছর OSD করে রাখা হয়। পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। 1995 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং 1996 সালে নৌকা প্রতীকে নির্বাচন করে নারায়ণগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকে বেগবান করতে মুক্তিযুদ্ধের জীবিত সেক্টর কমান্ডারদের নিয়ে 2007 সালে সেক্টর কমান্ডার্স ফোরাম গঠিত হলে শফিউল্লাহ ছিলেন সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য। পরে তিনি এই সংগঠনের চেয়ারম্যানও হয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দীর মধ্যে এখনো 700 পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় ছিনতাই, চাঁদাবাজি রোধে চেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের স্বল্পতা নেই, তবে আগের মতো কাজের উদ্যম নেই। এছাড়া তাদের কাজের উদ্যম বাড়াতে সর্বদা চেষ্টা চলছে। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বেরিয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আন্দোলনে আহত শিক্ষার্থীদের কারাগারের জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারের বেশি প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তার মতে, প্রক্রিয়াগত আইন কানুন ঠিকমতো ব্যবহার হলে এই সংস্কার করা কঠিন হবে না। রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে
উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এসব জানান উপদেষ্টা। তার মতে, প্রক্রিয়াগত আইন কানুন ঠিকমতো ব্যবহার হলে এই সংস্কার করা কঠিন হবে না। তিনি বলেন, ক্ষমতার পালা বদলে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশ সহ একাধিক প্রতিষ্ঠান সংস্কারের কমিশন গঠন করেছে, তবে অর্থনীতি সংস্কারে কোনো কমিশন গঠন হয়নি। অর্থনীতিবিদরা এই ধরনের কমিশন গঠনের দাবি জানিয়েছেন। এ সময় রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে এই উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণে সহায়তা করুন, জোর করে টাকা পয়সা আদায় করা যাবে না। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়, এসব মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওই স্ট্যাটাসে তিনি লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্র জনতার পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমাদের কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য। তিনি আরো লিখেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের 100% শিক্ষার্থী বই পাবে। রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসের সভা কক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে বিভাগীয় কমিশনের কার্যালয়ে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে 2.5 বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে মেয়ে শিশুটির নাম লাইলা মোহাম্মদ আইমান আল খাতিব। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের সময় লাইলার সন্তান সম্ভাব্য মাও আহত হয়েছেন। তিনি এক হাতে আঘাত পেয়েছেন, তবে আঘাত গুরুতর নয়। এদিকে আইডিএফ এও স্বীকার করেছে, গুলি চালানোর পর তারা বুঝতে পারে যে তার গুলিটি ওই শিশুকে আঘাত করেছে। তাদের দাবি, বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ডেকে শিশুটি ও স্বল্প আঘাতপ্রাপ্ত তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এবার বিনোদনের সংবাদ। বলিউড তারকারা একের পর এক হত্যার হুমকি পেয়ে যাচ্ছেন। শুধুই কি হুমকি? সম্প্রতি সাইফ আলী খানের উপর হামলার পর এমন প্রশ্ন উঠছে, এর রেশ কাটতে না কাটতে এবার হুমকি শিকার হলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা। বিস্তারিত থাকছে মুরসালিন সরকারের ডেস্ক রিপোর্টে। কি হচ্ছে বলিউডে? কেনই বা তারকারা আতঙ্কে সময় পার করছেন? তার কোনো উত্তর আছে কি ভারত সরকারের কাছে? এমনই অনেক প্রশ্ন উকি দিচ্ছে ভক্তদের মাঝে। আতঙ্ক আর উৎকণ্ঠা কেনই বা হবে না, কারণ বলিউড তারকারা একের পর এক হত্যার হুমকি পেয়ে যাচ্ছেন। শুধুই কি হুমকি? সম্প্রতি সাইফ আলী খানের উপর হামলার পর এমন প্রশ্ন উঠছে, এর রেশ কাটতে না কাটতেই এবার হুমকির শিকার হলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা। 2023 সালে পাঠান ও জওয়ান সিনেমার সাফল্যের পর হত্যার হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। অভিনেতা বিক্রান্ত মাসিকেও দেয়া হয় হত্যার হুমকি। এর আগে সত্যমেব জয়তের শুটিংয়ের সময় হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউডের আরেক সুপারস্টার আমির খানকে। বলিউড অভিনেতা, চিত্রনির্মাতা এবং ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি এই বলিউড তারকার উপর বেশ কয়েকবার গুলিও চালানো হয়েছিল। একবার রাকেশের হাতে গুলি লেগেছিল। বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমারকেও গ্যাংস্টার রবি পূজারা ধমক দিয়েছিলেন। অক্ষয় তার বাড়ির এক কর্মচারীকে কাজ থেকে বহিষ্কার করেছিলেন। এই সুপারস্টারকে বলা হয়েছিল যে কর্মচারীকে কাজ থেকে বরখাস্ত করে তিনি মোটেও ভালো কাজ করেননি।
বলিউড তারকা সঞ্জয় দত্তকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল, কারণ সঞ্জয়ের সঙ্গে অন্ধকার জগতের বন্ধুত্ব বেশ গভীর ছিল। মাঝে খবর ছিল যে দুই কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম ও আবু সেলিমের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল সঞ্জয়কে। চিত্রনির্মাতা তথা পরিচালক মহেশ ভাটকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে 12 থেকে 13 জনের এক গ্রুপ তার উপর হামলা করার পরিকল্পনা করছিল, কিন্তু মুম্বাই পুলিশ আন্ডারওয়ার্ল্ডের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানৌতকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তার ইমার্জেন্সি সিনেমা শিখ সম্প্রদায়ের মর্যাদাহানি করেছে এই দাবি জানিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বলিউডে এই হুমকির তালিকা যেন দিন দিন বেড়েই চলছে। ভাগ্যে কি আছে এই তারকাদের? হুমকি দাতারাই বা কি চায়? এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতকে হারাতেই হতো, কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল সে লক্ষ্যে সফল হয়নি। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার 6-এর ম্যাচে ভারতের কাছে তারা হেরে গেছে 8 উইকেটে। এক ম্যাচ বাকি থাকলেও ভারতের কাছে হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। সুপার 6-এ বাংলাদেশের গ্রুপ থেকে শীর্ষ 2 দল হিসাবে সেমির টিকিট কাটা হয়ে গেছে অস্ট্রেলিয়া ও ভারতের। তাই আগামী 28 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনিয়র টাইগ্রেসদের ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার 6-এ গ্রুপ 1-এর ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ, কিন্তু এদিন ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারেননি। 20 ওভারে 8 উইকেট হারিয়ে মোটে 64 রান তুলতে সক্ষম হয় লাল সবুজের প্রতিনিধিরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন সিইসি। কারাগারে 700 আসামি এখনো পলাতক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারের বেশি প্রয়োজন বলে মত দিলেন অর্থ উপদেষ্টা। এবং জানুয়ারির মধ্যে প্রাথমিকের 100% শিক্ষার্থী বই পাবে, আশ্বাস উপদেষ্টার। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।